স্যার মক্কা ডিফেন্স প্যাক্ট এইটাকে কেন আমেরিকা বা ইউরোপ সহ্য করলো বা টলারেট করলো? একদিনে তো একটা সুপার পাওয়ার শেষ হয় না, গ্র্যাজুয়ালি শেষ হয়। মানে মধ্য গগনের সূর্য আস্তে আস্তে একটু হেলে পড়ছে। ভার এটা হচ্ছে একটা সময়ের ব্যাপার। ভার কখন থাকবে? যখন আমি ধারালো জিনিস কোথাও প্রয়োগ করতে পারবো। এখন ইউরোপ বা আমেরিকার প্রয়োগ করার জায়গা সীমিত হয়ে গেছে। এটা যুদ্ধর কিন্তু খরচ আছে। ইটস ভেরি প্রফিটেবল বাট ইটস ভেরি এক্সপেন্সিভ গেম। তো পশ্চিমা বিশ্ব এটা জানে এবং ওই অনুযায়ী তারা এগিয়ে গেছে। এবং বাংলাদেশ ইন্টারেস্ট শো করেছে। তো বাংলাদেশের কি এটা জয়েন করা আদৌ উচিত কিনা? একমাত্র পৃথিবীতে একটা ইউনিক দেশ সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ। পৃথিবীতে আর কোনো মুসলিম দেশ নাই যাদের তিন পাশে নন মুসলিম দেশগুলো আছে। আমাদের কি অধিকার নাই স্বাধীনভাবে বাঁচার? আমাদের এই বন্ধুত্ব বা এই প্যাক্ট বা এই চুক্তি কারোর প্রতি থ্রেট না, যে ইউনিয়ন সিচুয়েশনটা কারোর ক্ষতি করে না, বাট স্বার্থ সংরক্ষণে সহায়তা করে। প্রথম বিশ্ব ওদের একটা স্যাচুরেটেড অবস্থায় চলে এসছে। ফার্দার তারা আর কতটুকু যাবে? পৃথিবী ছেড়ে চাঁদে। আমরা কিন্তু এখনো পৃথিবী বলে যে জিনিসটা আছে ওইটার কাছেও আসতে পারিনি, এখনো মাটিতেই আছি। যুদ্ধ ছাড়াও কিন্তু আমরা কিন্তু এভাবে দুর্বল থাকছি। আজকে যদি এই যুদ্ধগুলো না থাকতো আমরা কিন্তু আরও এগিয়ে যেতাম। এই যুদ্ধগুলো আমাদের ইনফ্লেশন নিয়ে আসছে। এই যুদ্ধগুলো আমাদের র্যাপিড ডেভেলপমেন্টকে বাধা দিচ্ছে। মানে মুসলিম কান্ট্রিগুলো কি আরো বেশি ইকোনমিক্যালি অথবা মিলিটারিলি আরো একসাথে আসতেছে? খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা নেই এই কারণেই যে খারাপ তো দেখে ফেলেছে, আর কত খারাপ দেখবে। Time has come to guard against all these things and I believe this all Muslim countries they are going to do that. তারা একটা ব্যালেন্সের ভিতরে চলে আসবে। আসসালামু আলাইকুম, ব্রিগেডিয়ার শামস স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে যেটা শিখবো সেটা হচ্ছে আপনি আপনার পেশাগত জীবনে দীর্ঘ সময় আপনি মিডল ইস্টে ছিলেন এবং আপনি গবেষণা করেন, একাধিক বই লিখেছেন। সেই জায়গাটা থেকে স্যার মক্কা ডিফেন্স প্যাক্ট, যেখানে পাকিস্তান, তুর্কিয়া এবং সৌদি আরবিয়া একটা ডিফেন্স প্যাক্ট করলো, এটা খুবই, আমি বলবো যে সারপ্রাইজিং ইন দ্য সেন্স গত 100 বছরের ইতিহাস, পার্টিকুলারলি অটোমান এম্পায়ার পড়ে যাওয়ার পরে স্যার আপনি যেটা বললেন যে ইংল্যান্ড এবং ফ্রান্স মিডল ইস্টকে তাদের মতো করে দুই ভাগ করছে, ছিন্ন বিচ্ছিন্ন করছে, ডিভাইড করছে, ডমিনেট করছে অ্যান্ড সো অন। এবং 1965 পরে যখন আলজেরিয়া থেকেও যখন ফ্রেঞ্চ বাহিনী চলে গেল, কলোনাইজেশন অফিসিয়ালি বন্ধ হয়ে গেল। পোস্ট কলোনাইজেশন ফেজ আমরা সবসময় দেখছি যে গাদ্দাফি যখনই কোনো একটা নতুন কারেন্সি আনতে গেছে, ডিডলারাইজেশন করতে গেছে, অথবা যে কোনো একটা সরকার মুসলিম বিশ্বে তারা যখনই এই কলোনাইজেশন থেকে পুরোপুরি বের হইতে গেছে, এটা ফাইন্যান্সিয়াল কলোনাইজেশন হোক অথবা যে কোনো ফর্মে, তাদের সরকারের পরিবর্তন হয়েছে বা দেশে যুদ্ধ লাগানো হয়েছে। সেই জায়গাটা থেকে একদিকে তুর্কি আর নেটোর মেম্বার, আরেকদিকে পাকিস্তান হিস্টোরিক্যালি আমেরিকার একটা অ্যালাই, এবং সৌদি আরবের একটা লম্বা সময় ধরে পেট্রো ডলারের চুক্তি আমরা জানি। এই জায়গা থেকে যেটাকে ইসলামিক নেটো বলা হচ্ছে বা ইটস আ ডিফেন্স প্যাক্ট, এইটাকে কেন আদৌ আমেরিকা বা ইউরোপ সহ্য করলো বা টলারেট করলো, যেটা গত 50-60 বছরে এরকম কোনো কনসেপ্ট বলার সাথে সাথে সরকার পরিবর্তন হইতো, তো ওই দেশে একটা যুদ্ধ শুরু হইতো ফর হোয়াট এভার রিজন। এর আগে কিন্তু একটা বেইজিং অ্যাকর্ড হয়েছে চীনের মধ্যস্থতায়। সৌদি আরব এবং ইরান, যারা একটা গ্রুপ হচ্ছে শিয়া, একটা গ্রুপ হচ্ছে সুন্নি। এইটা কিন্তু একটা বড় বিভাজন, যেটা অনেক বছর ধরে জিইয়ে রাখা হয়েছে এবং অনেক, ইটস এ হিস্টোরিক্যাল একটা ডিভিশন। বাট বোথ দ্য কান্ট্রিজ আর মুসলিম, দে আর মুসলিম। বাট বেইজিং যে অ্যাকর্ড যেটা আছে এটার মাধ্যমে কিন্তু করেছে। এটা কিন্তু পশ্চিমা বিশ্ব এটাকে থামাতে পারেনি বা থামায়নি। এটা হচ্ছে যে প্রয়োজনেই এই জিনিসগুলো হয়েছে। সো কিছুটা নরমালাইজ ওভাবে হয়েছে। আর এখন যেটা হলো, এখন বিকজ সৌদি আরব কিংবা আরব দেশগুলাকে যেই প্রোটেকশন দেওয়ার কথা ছিল, যে আউটসোর্স যারা করছিল, তারা যেহেতু আউটসোর্স করতে পারেনি, তখন আরব বিশ্ব চিন্তা করলো যে তারা নিজেদের কিছু শক্তি বা নিজেদের সামর্থ্য, নিজেদের সমর্থন, নিজেদের বন্ধুরাষ্ট্র, নিজেদের ইন্টারেস্ট দিয়ে কিছু করা যায় কিনা। সো দিস ইজ দ্য আউটকাম অফ দিস। এখন সহ্য করছে বা করছে না, কতদিন সহ্য করবে বা কেন করবে, এই জিনিসগুলো কিন্তু ভেবে দেখার ব্যাপার আছে। যদি ক্ষমতা থাকে একদিনের ভিতর সহ্য করতে পারবো না। আসলে কি এখন ওই ধরনের একদিন বা ১ বছর বা ১ মাসের ভিতরে কিছু করার মতো অবস্থা আছে যারা সহ্য করতে চায় না? বিকজ কতগুলো ফ্রন্টে পৃথিবীতে যুদ্ধ চলছে। একটা হচ্ছে রাশিয়াকে দুর্বল রাখার জন্য ইউক্রেন ফ্রন্ট, গাজাতে যুদ্ধ চলছে। এখানে
ইরান আমেরিকা যুদ্ধ চলছে, এতগুলো যুদ্ধ যখন এক ফ্রন্টে চলে তখন এইটা যে ডিভাস্টেটিং এফেক্ট, এটা যুদ্ধর কিন্তু খরচ আছে। ইটস ভেরি এক্সপেন্সিভ গেম, ইটস ভেরি প্রফিটেবল বাট ইটস ভেরি এক্সপেন্সিভ গেম। এখানে মানুষের যদি জীবনের কথা চিন্তা না করি, ওটা ছাড়াও কিন্তু যুদ্ধ ইজ এক্সপেন্সিভ গেম খেলা। একটা স্ট্র্যাটেজিক্যালি ইজ ভেরি এক্সপেন্সিভ, ওয়ান নিড টু ক্যালকুলেট ইট বিফোর গোয়িং ফর ওয়ার। এবং তারাই পারে যাদের এবিলিটি আছে এবং ক্যাপেবল। তো যারা ক্যাপেবল তারা যুদ্ধ করছে। এখন ওই ক্যাপেবিলিটি কতটুকু এক্সটেন্ড করছে, তাদের রিচ কি অতটুকু পর্যন্ত আছে কিনা। যদি রিচ থাকতো তাহলে হয়তো এটা অ্যালাউ হতো না। এখন রিচ নেই বা অল্টারনেটিভ নেই, তারা এই প্যাকটা করেছে। এখন এই প্যাক্টে যারা আছে তাদেরকে কতটুকু স্ট্রং হয়ে কাউন্টার করতে পারবে, এই জিনিসটা ভেবে দেখার ব্যাপার আছে। সো এটা যদি তারা পারে তাহলে এই প্যাক্ট সার্ভাইভ করে যাবে এবং হয়তো ভবিষ্যতে একটা ব্যালেন্স হবে, ব্যালেন্স অফ পাওয়ার। পৃথিবীতে কিন্তু এই ধরনের ব্যালেন্সিং অ্যান্ড কাউন্টার ব্যালেন্সিং করেই কিন্তু পৃথিবী এগিয়ে চলে। স্ট্র্যাটেজিক্যালি আমরা যখন কোনো চিন্তা করি তখন এভাবেই ব্যালেন্সিং অ্যান্ড কাউন্টার ব্যালেন্স চলে। লেটস সি এটা কিভাবে কাউন্টার ব্যালেন্স হয়। অনেক আলোচনা হচ্ছে রিসেন্টলি, সেটা হচ্ছে যে অলরেডি এই ডিফেন্স প্যাক্টে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইরান এখন এ ব্যাপারে মন্তব্য করেনি, ইরানই জানিয়েছে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। সিরিয়া অলরেডি বলেছে যে তারা জয়েন করবে। ইজিপ্ট আগ্রহ প্রকাশ করেছে। টার্কির ফরেন মিনিস্টার হাকান ফিদান বলেছে যে ইজিপ্ট উইল জয়েন সুন। এবং বাংলাদেশও ইন্টারেস্ট শো করেছে, বাংলাদেশকে ইনভাইট করেছে এবং বাংলাদেশ ইন্টারেস্ট শো করেছে, যদি এটা এখন অফিসিয়াল না। এবং একটা ধারণা করা হচ্ছে কূটনৈতিক মহলে যে এই বছর যে আমাদের প্রাইম মিনিস্টারের যে সৌদি আরবের ভিজিট আছে, সেই ভিজিটে এটা চুক্তি হতে পারে। তো বাংলাদেশের কি এটা জয়েন করা আদৌ উচিত কিনা, গিভেন দ্যাট আমরা হিস্টোরিক্যালি আমাদের যে ফরেন পলিসি সেই জায়গাটাতে আমরা অনেক বেশি, আমি বলবো যে ভারত এবং আমেরিকার সাথে অ্যালাইনড ছিলাম হিস্টোরিক্যাল লাস্ট 50 ইয়ার্স। সেই জায়গা থেকে এইটা কিছুটা হলেও ডিফারেন্ট। তো সেই জায়গাটা থেকে, সেই বাস্তবতা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের জয়েন করাটা, এটার যে প্রজ এবং কনস, সেটাকে বাংলাদেশের কীভাবে দেখা উচিত? দেখেন, এখানে বাংলাদেশের ফরেন পলিসি হচ্ছে এখন পর্যন্ত ফ্রেন্ডশিপ টু অল ম্যালেজ টু নান। সো আমরা ভারতের সাথে বন্ধুত্ব থাকবে, কোনো সমস্যা নাই। সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব হলে আমাদের কি সমস্যা? টার্কির সাথে বন্ধুত্ব হলে কি সমস্যা? সৌদি আরব তো বহু বছর ধরে আমেরিকার বন্ধু, টার্কিও পরীক্ষিত বন্ধু ন্যাটোর সদস্য। সো কোনো সমস্যা তো নেই। বাংলাদেশ কি ভারতের সাথে বা কারোর সাথে যুদ্ধ করছে এই প্যাক্টে শামিল হয়ে? বাংলাদেশ কি আমেরিকার সঙ্গে কোনো কিছু যুদ্ধ করবে? বাট বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ যদি মনে করে যে হ্যাঁ, একটা মুসলিম বিশ্বে একটা ঐক্য আছে, একটা মুসলিম বিশ্বের দেশ হিসাবে কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে পারে। কারণ বাংলাদেশের চারপাশেই কিন্তু আর কোনো মুসলিম দেশ নেই। একমাত্র পৃথিবীতে একটা ইউনিক দেশ, সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ। পৃথিবীতে আর কোনো মুসলিম দেশ নাই যাদের ৩ পার্শ্বে নন মুসলিম দেশগুলো আছে, আরেক পাশে সমুদ্র। দ্যাট মিনস আমাদের পথ হচ্ছে পানিতে চলে যাওয়া, সাগরে চলে যাওয়া। এছাড়া আমাদের কিন্তু নিশ্চিত, নির্ঘাত, এ থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমাদের কি অধিকার নাই স্বাধীনভাবে বাঁচার? আমাদের ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অল ম্যালেজ টু নান কি আমাদেরকে এই গাইডলাইন দেয় না যে আমাদের বাঁচার জন্য বা আমাদের সার্ভাইভালের জন্য আমরা বন্ধুত্বপূর্ণ করতে পারি? আমাদের এই বন্ধুত্ব বা এই প্যাক্ট বা এই চুক্তি কারোর প্রতি থ্রেট না। বিকজ বাংলাদেশ স্বাধীনতার পর গত ৫৫ বছরে আমরা কি কারোর সঙ্গে থ্রেট হিসাবে দেখা দিয়েছি? আই ডোন্ট থিংক সো। বাংলাদেশরা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে চায় এবং ওভাবেই আমরা চলছি। স্যার, আপনার কাছে আহ, আমরা যদি দেখি পৃথিবীটার বর্তমান মিডল ইস্টের সিচুয়েশন, একদিকে চায়না ইজ ভেরি প্রো প্যালেস্টাইন। জাস্ট রিসেন্টলি যখন আমরা কথা বলছি তখন জর্ডানের যে কিং, সে চায়না ভিজিট করছে এবং সেখানে চায়না খুব বোল্ডলি প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান স্পষ্ট করেছে। আমরা যদি দেখি যে ইজিপ্ট একটা বড় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করছে, অক্টাগন প্রজেক্ট করছে, ভেরি অ্যাম্বিশাস। আমরা যদি দেখি যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধ, আমরা যদি দেখি যে খুব রিসেন্টলি টার্কির সাথে সিরিয়ান বর্ডারে ইসরায়েলের একটা যুদ্ধ, অবশ্যই না বাট একটা টেনশন চলছে, এই দেশগুলোকে, আবার ওইদিকে রাশিয়া এবং ইউক্রেনের কনফ্লিক্ট তো আছে। এখানে কি আপনি আসলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ আশঙ্কা করেন, নাকি আপনি মনে করেন যেগুলো একটা প্রত্যেকটা একটা ডিপ্লোম্যাটিক সলিউশন হয়ে যাবে? দুটো এই কথার আসলে কি সিম্পল উত্তর নেই যে তৃতীয় বিশ্ব আশা করি কিনা। না, কেন আমি তৃতীয় বিশ্ব আশা করব? কখনোই কেউ যুদ্ধ আশা করে না। কারণ যুদ্ধ মানে ধ্বংস। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ ধ্বংস দেখেছে। এর ছাড়াও তাদের যুদ্ধ অভিজ্ঞতা, একজন যুদ্ধবিদ্যার মানে ছাত্র হিসাবে আমি বলি যে ইউরোপ শত শত বছর ধরে যুদ্ধ করেছে। 100 ইয়ার্স অফ ওয়ার, 70 ইয়ার্স অফ ওয়ার, 30 ইয়ার্স অফ ওয়ার, 7 ইয়ার্স অফ ওয়ার। যুদ্ধ করতে করতে ওরা ক্লান্ত হয়ে ওরা যুদ্ধ থেকে কি করে উন্নয়ন করা যায়
ওইটাই কিন্তু তারা করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠা করেছে, একটা ডেভেলপড ইউরোপ প্রতিষ্ঠা করেছে, পৃথিবীকে তারা ডমিনেট করতে পেরেছে এবং তারা বুঝেছে যে যুদ্ধ করে যেই লাভ হয় তার চেয়ে ক্ষতি বেশি। তো পশ্চিমা বিশ্ব এটা জানে এবং ওই অনুযায়ী তারা এগিয়ে গেছে এবং এই যুদ্ধগুলোর পরে ক্ষমতার পালাবদল হয়েছে। ব্রিটিশ ছিল একসময় শক্তি, ব্রিটিশের হাত থেকে ক্ষমতা চলে গেছে আমেরিকার কাছে। তো ব্রিটিশ যখন যুদ্ধ করেছে, যুদ্ধ জিতেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ক্ষমতাটাকে সরিয়ে দিতে হয়েছে, আরেকজনের কাছে চলে গিয়েছে। এখন আমেরিকাও আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমেরিকাও এই কাজটা করছে। এটা এখনো কন্টিনিউ করছে। আমেরিকা যে সুপার পাওয়ার, লাস্ট 150 ইয়ার্স আমেরিকা নিজেদেরকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স করেছে। আমেরিকা নিজেদেরকে মনে করেন মিলিটারিলি ডেভেলপ করেছে, ওয়ার্ল্ড কমিউনিটিতে তাদের ডমিনেন্স প্রতিষ্ঠা করেছে। সবকিছু করার পরেই কিন্তু আমেরিকা এই অবস্থানে এসছে। এখন একদিনে তো একটা সুপার পাওয়ার শেষ হয় না, গ্র্যাজুয়ালি শেষ হয়। তো তৃতীয় বিশ্বযুদ্ধ করে যদি হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরের ফলাফলে তখন কিন্তু আর আমেরিকার ডমিনেন্স নাও থাকতে পারে। এটা আমেরিকা জানে। যেই যুদ্ধগুলো, সংঘাতগুলো চলছে, এই সংঘাতগুলো দেখেন মেইনলি প্রথমে টার্গেট ছিল হচ্ছে রাশিয়াকে সরানো আফগানিস্তান থেকে। আফগানিস্তান ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এরপরে ইরাক ধ্বংস হয়ে গেছে। এরপরে সিরিয়া, এরপরে ধ্বংস হয়েছে লিবিয়া। লিবিয়ার পরে ধ্বংস হয়েছে সিরিয়া। এভাবে কিন্তু একটা, একটা করে কিন্তু ছক কষে, কষে দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এরা কিন্তু আরব দেশ। আরবের উপরে ইরাক ওয়ান্স আপন এ টাইম ইটস আ থ্রাইভিং ইকোনমি। ওদের নিউক্লিয়ার পাওয়ারেরও একটা সক্ষমতা আসছিল অ্যান্ড দ্যাট ওয়াজ বিং ডেস্ট্রয়েড। তারপরে কিন্তু ইরাকের উপরে ইরান ওয়ার ছিল, অনেক বছর ধরে চাপানো। এরপরে ছিল গালফ এবং ইরাক এখন এলিমিনেট হয়ে গেছে। এখন ইরান আরেকটা পাওয়ার এখানে। এখন ইরান হচ্ছে, ইরান যে এই ধরনের ফাইট করতে পারবে, এটা কিন্তু আসলে চিন্তা করা যায়নি, বা এখন আমরা বলছি আফটার দিস ওয়ার যে হ্যাঁ, ইরানের টেনাসিটি এতটুকুই হয়েছে যে ইরানকে অত দ্রুত কাবু করা সম্ভব হয়নি। যেটা ৭ দিনের ভিতরে করে ফেলা সম্ভব ছিল, এটা হয়নি। আরেকটা সুপার পাওয়ার হচ্ছে একটা টার্কি। বিকজ টার্কি ইজ এ সভ্যতা। টার্কি কি করতে পারে সারা পৃথিবী জানে। ৭০০ বছর অটোম্যান এম্পায়ারের আন্ডারে অস্ট্রো-হাঙ্গেরিয়ান, হাবসবার্গ এগুলির সাথে প্যারালালি কিন্তু তুরস্ক ছিল। তুরস্কের মেকানিজম সবকিছুই কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জানে। যার কারণে তুরস্ককে কিন্তু ২য় বিশ্বযুদ্ধের পরে থাকতে দিয়েছে। বাধা তেমন একটা বেশি দেয়নি। এবং টার্কি কিন্তু গ্র্যাজুয়ালি নিজেদেরকে ডেভেলপ করেছে। তো এই কনফ্লিক্ট গুলা যে এখন চলছে, এখন দেখেন সব জায়গায় টার্কির সাথে সিরিয়ায় চলছে। ইজিপ্টের তাদের নিজস্ব প্রবলেম আছে। ইরানের সাথে সৌদি আরবের একটা কনফ্লিক্ট লাগানো ছিল। আরব বিশ্বে নিজেদের ভিতরে কিন্তু ওই ধরনের ট্রাস্ট বা ওই ধরনের কোনো কিছু প্যাক্ট নেই। তাদের অর্থনৈতিক একটা জিসিসি কান্ট্রিজ গুলো আছে, বাট ওই কান্ট্রিজ গুলা কতটুকু এফেক্টিভ, ওটা এখন আমরা দেখতে পাচ্ছি যে দে আর হার্ডলি দে আর এফেক্টিভ। অনেক কিছুতে তারা সারেন্ডার করে গেছে। সো এইসব সবকিছু মিলায় তৃতীয় বিশ্বের দেখছি না, বাট এই ধরনের যুদ্ধ পরিস্থিতি আরো কিছুদিন ধরে চলবে। এখন এটা যদি আপনি ফলাফল দেখেন, হোয়াট ইজ দ্য টেক ওয়ে অফ অল দিস? এটা যদি আমি অন্যভাবে দেখি, গ্লোবাল সাউথের দৃষ্টিতে যদি আমি দেখি, তাহলে দেখব যে গ্লোবাল সাউথ যে একটু, একটু করে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল, তাদের মানুষগুলো কলোনিয়াল যেই দাসত্ব থেকে যে বেরিয়ে আসছিল, তাদের যে একটা স্বাধীন চিন্তাভাবনা, একটা কমফোর্ট, একটা লাক্সারি, একটা এডুকেশন লেভেল এবং একটা ইনোভেশন, এসবের দিকে এগিয়ে যাচ্ছিল, এই যুদ্ধগুলো কিন্তু এগুলোকে স্লো করে দিচ্ছে। এই যুদ্ধগুলো আমাদের ইনফ্লেশন নিয়ে আসছে। এই যুদ্ধগুলো আমাদের র্যাপিড ডেভেলপমেন্টকে বাধা দিচ্ছে। সো দিস ইজ, এটা যদি একটা টার্গেট হয়, যুদ্ধ ছাড়াও কিন্তু আমরা কিন্তু এভাবে দুর্বল থাকছি। আজকে যদি এই যুদ্ধগুলো না থাকতো, আমরা কিন্তু আরো এগিয়ে যেতাম। এখন প্রত্যেকটা জিনিসেরই একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। ১ম বিশ্ব ওদের একটা স্যাচুরেটেড অবস্থায় চলে এসছে। ফার্দার তারা আর কতটুকু যাবে? পৃথিবী ছেড়ে চাঁদে। এর বেশি যাওয়ার জায়গা নেই। আমরা কিন্তু এখনো পৃথিবী বলে যে জিনিসটা আছে ওইটার কাছেও আসতে পারিনি। এখনো মাটিতেই আছি। সো আমরা যে এগিয়ে যাচ্ছিলাম, ওই জায়গাটা স্লো ডাউন হয়ে গেছে। সো আমরা যদি স্লো ডাউন থাকি, তাহলে বড়ই থেকে যাচ্ছে, আমরা এখনো ছোট আছি। অথবা আমরা আস্তে, আস্তে আগাচ্ছি, এরা আস্তে, আস্তে নামছে। সো এইভাবে কিন্তু জিনিসটা চলছে। ৩য় বিশ্বযুদ্ধ হয়তো এখন হচ্ছে না। এই সমস্যাগুলো হয়তো পুরোপুরি সমাধান হবে না, বা কিছুটা সমাধান হবে, বাট এফেক্টেড হব কিন্তু আমরা, যারা গ্লোবাল সাউথের ছোট, ছোট দেশগুলো আছি, যারা নিজেদের সারভাইভাল নিয়ে চিন্তা করি, একটু স্বাধীন চিন্তা করার চেষ্টা করছি, তাদের স্লো ডাউন হয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে এখন পৃথিবীর বাস্তবতা। পৃথিবী একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অন্তত ২০০০ করোনার আগ পর্যন্ত বলবো যে মনে হচ্ছিল যখন ইসরায়েল এবং আমেরিকা ১৯৮০ থেকে ২০০০
20 পর্যন্ত ওরা যা চাইতো, যেভাবে যেত তাই হইতো, সেটা মুসলমান বিশ্বের একটা সরকার পরিবর্তন হোক, অর্থনৈতিক চাপ হোক, স্যাংশন হোক ইত্যাদি। কিন্তু গাজা গণহত্যা পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই যেন হচ্ছে যেটা আসলে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে প্ল্যান করেছিল সেভাবে মনে হচ্ছে হয় নাই। পার্টিকুলারলি যদি আমরা ইরানের সাথে কনফ্লিক্টের দিকে আমরা তাকাই, মনে হচ্ছে যেন ইসরায়েল এবং আমেরিকা ঠিক যেভাবে চেয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে সেটা আসলে হচ্ছে না। তাইলে কি আমরা পৃথিবীতে একটা ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যে আমরা আছি এই মুহূর্তে? অবশ্যই আমরা একটা ভূরাজনৈতিক পরিবর্তনের ভিতর আছি, কোনো সন্দেহ নেই, এটা আমরা সবাই ফিল করছি। এটাকে যদি এখন আমরা ম্যাথমেটিক্যালি বলতে চাই যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সঙ্গে যা করেছে তা ঠিক কি ঠিক না, এটা যদি আপনি বলেন যে ওরা যতটুকু করেছে তাদের কাছে যতটুকু তথ্য ছিল ওই তথ্য অনুযায়ী তারা ঠিক, কিন্তু ইরান যেই জিনিসটা করেছে সমস্ত তথ্য হয়তো তাদের কাছে যায়নি, যার কারণে ইরানের উপরে যে আক্রমণটা হয়েছিল ওই আক্রমণের যে ফলাফল তারা আশা করেছিল ফলাফলটা ঠিক হয়নি। তারা যা কাজ করেছে তাদের পরিকল্পনা অনুযায়ী সমস্ত পরিকল্পনা সুন্দরভাবে তারা ইমপ্লিমেন্ট করেছে। কেউ কিন্তু একবারও বলেনি যে আমেরিকা বা ইসরায়েল তাদের পরিকল্পনা থেকে কোনো কিছু সরে এসেছে বা পরিকল্পনায় কোনো ভুল ছিল, কিন্তু ফলাফল আমেরিকা বা ইসরায়েলের হাতে ছিল না। না থাকার কারণ হচ্ছে ইরান নিজেদেরকে যেভাবে প্রস্তুত করেছে গত 50 বছরে হয়তো সমস্ত তথ্য তাদের ছিল না, যেই তথ্যের উপর ভিত্তি করে তারা করেছে ওই তথ্যটুকু তারা সাকসেসফুল হয়েছে, বাকিটুকু তো তারা হয়নি। এই জন্যই বর্তমানে এই অবস্থা। আরেকটা যেটা বললেন যে মধ্যপ্রাচ্যের যেই পরিস্থিতিটা এখন যেটা চলছে, দেখেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি আমরা একটু পেছনে আসি, মধ্যপ্রাচ্যকে একসময় বলতো যে পশ্চিম এশিয়া, তারপরে এটা হলো মিডল ইস্ট, এটা ওয়েস্টার্ন ভার্সন যেটাকে মিডল ইস্ট বলা হয়। এবং এখানে যখনই রিসোর্স গুলো এক্সপ্লোর করা শুরু হলো, যে তেল আসলো বিশ্বের জ্বালানি, তখনই কিন্তু মধ্যপ্রাচ্যটা ফ্লারিশ করা শুরু করেছে। তার আগে কিন্তু ছিল এটা মরুভূমি ছিল। আর ওদিকে ইরানটা ছিল কিন্তু একটা পারসিক সভ্যতা, যেটা 5000 বছরের সভ্যতা। ওয়ার্ল্ড ইউজ টু রিকগনাইজ আর স্টিল রিকগনাইজিং দ্য পারসিক সভ্যতা 5000 বছরের। সো এই মরুচারী যে মিডল ইস্টের জনগণ ছিল, তারা কিন্তু ওয়ান্স আপন এ টাইম তারা একসময় এই মরুর পাড়ে এসে এই পারসিকদের সাথে যোগাযোগ করত এবং পারসিকরা তাদেরকে সহযোগিতা করত। কিন্তু ইসলামে আসার পরেই কিন্তু একটা ড্রাস্টিক পরিবর্তন এসছে এবং ইরানি সভ্যতা যেটা পারসিক সভ্যতা ছিল, এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সো এর পরের ইতিহাস যদি আপনারা দেখেন, অটোম্যান সাম্রাজ্য কিন্তু প্রায় 600-700 বছর ধরে এই এলাকাটাকে শাসন করেছিল এবং তারা ইউরোপ পর্যন্ত তাদের হাত প্রসারিত ছিল, ক্ষমতা প্রসারিত ছিল। অটোম্যান সাম্রাজ্যর পর আসলো প্রথম বিশ্বযুদ্ধ। অটোম্যান সাম্রাজ্যটা ভেঙে গেল। মধ্যপ্রাচ্যের একটা অংশ চলে গেল ব্রিটিশ লিজিয়নের কাছে, আর একটা অংশ চলে গেল ফ্রেঞ্চের কাছে। সিরিয়া, লেবানন, এই জায়গাগুলো হচ্ছে ফ্রেঞ্চ প্রোটেক্টরেট। এখনকার যে ইসরায়েল, যেটা প্যালেস্টাইন, সৌদি আরব, জর্ডান, এগুলো ছিল ব্রিটিশ প্রোটেক্টরেট। সো এইটা একটা অবস্থা। এই সময়ে ব্রিটিশদের কাছে যখন চলে আসলো, ব্রিটিশরা কিন্তু এক্সটেন্সিভ ওয়েতে এই মধ্যপ্রাচ্যের জনগণ, মধ্যপ্রাচ্যের কালচার, ট্যারেইন, এগুলোর উপরে তারা রিসার্চ শুরু করলো এবং অনেক লোক এই কাজগুলো তারা করলো। প্রবাবলি আপনি শুনেছেন যে লরেন্স অফ অ্যারাবিয়ার কথা, 7 পিলার্স অফ উইজডম। সে কিন্তু আরব গোত্রগুলোকে এরকমভাবে জানতো যে আরবরাও তাদের গোত্রকে এরকমভাবে চিনত না। এটা চেনা সম্ভব না, আমরাও চিনতে পারি না। বাট তাদের যেহেতু একটা ফোকাস ছিল যে তারা গোত্রগুলোকে জানতে হবে, কেন, কাদেরকে দিয়ে তারা তাদের স্বার্থ ওখানকে উদ্ধার করতে পারবে, ঠিক ওভাবেই কিন্তু এই ব্যাপারটা চলে এসছে। এবং তাদের ডমিনেন্সের কারণে, কিভাবে ডমিনেন্স হয়েছে, বিকজ 200 থেকে 250 বছর আমরা কলোনিয়াল রুলে ছিল সারা পৃথিবী, মোস্ট অফ দ্য পৃথিবী, যেটা ব্রিটিশরা বলতো যে ব্রিটিশ কলোনিতে সূর্য অস্ত যায় না। এভাবে ফ্রেঞ্চ কলোনি ছিল, ওয়েস্ট আফ্রিকা, মিডল ইস্টের কিছু অংশ, অনেকগুলো কলোনিতে ছিল, তারা অনেক বছর ধরে শাসন করেছে। সো ওই কলোনিয়াল রুলারগুলা তাদের সার্ভাইভেলের জন্য, বিকজ তারা ছিল ইনভেডার, ইনভেডারকে যখন কোনো একটা দেশে সার্ভাইভ করতে হয়, তাদেরকে কিন্তু যারা ওখানকার স্বাভাবিক সাধারণ বাসিন্দা তাদের থেকে বেশি জানতে হয়। তো তারা অবশ্যই বেশি জেনেছিল এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো জানার পরেই কিন্তু তাদেরকে শাসন করার যত টেকনোলজি তারা আবিষ্কার করতে পেরেছিল, ওই অনুযায়ী তারা শাসন করে যাচ্ছিল। সো এই জন্যই এখন যে চেঞ্জটা আসছে, মানুষের রিয়েলাইজেশন আছে, ক্ষমতার পরিবর্তন হয়, ওই পরিবর্তনের ধারাবাহিকতায় এখন আমরা কিছু কিছু চেঞ্জ দেখছি এবং সামনে হয়তো আমরা আরও চেঞ্জ দেখতে পাবো। স্যার, আমরা তো সবসময় শুনেছি যে পারমাণবিক বোমার ক্ষমতা 5500 প্লাস নিউক্লিয়ার ওয়ারহেড আছে আমেরিকার এবং রাশিয়ার, এবং ইসরায়েলেরও বলা হয়ে থাকে যে প্রচুর নিউক্লিয়ার ওয়ারহেডস আছে। সেই জায়গা থেকে ইরানের কোনো নিউক্লিয়ার ওয়ারহেড নাই, অ্যাটলিস্ট যতটুকু আমরা জানি।
তো সেই জায়গাটা থেকে ধারণাটা করাই হয়েছিল যে লেবানন বা সিরিয়া বা লিবিয়া অথবা ইরাকের যে ঘটনা সেই বাস্তবতাই ইরানের ঘটবে। কিন্তু সামহাও ইরানের হরমুজ প্রণালী সেটাকে যখন নিয়ন্ত্রণ যখন ইরানের হাতে থাকলো, দ্যাট বিকেম মোর পাওয়ারফুল দেন নিউক্লিয়ার ওয়ারহেডস। কারণ এটাকে সে ব্যবহার করতে পারছে এবং এটার মাধ্যমে সে যুদ্ধের গতিপথকে সে অনেকটা পরিবর্তন করতে পারছে বিশ্ব অর্থনীতির প্রভাবের জন্য। এটা কিভাবে হলো? আপনি যখন একটা চোক পয়েন্ট নিয়ন্ত্রণ করেন, তখন ওই চোক পয়েন্ট দিয়ে যেই প্রবাহগুলো যায়, যে সরবরাহগুলো যায়, ওই সরবরাহের নিয়ন্ত্রণটা তখন আপনার কাছে চলে আসবে। ইরান যেহেতু এটা নিয়ন্ত্রণ করছে, ইরান এই সরবরাহগুলোর উপরে যদি চায় তাহলে তারা তাদের ক্ষমতা বা আধিপত্য বা তাদের প্রভাব বিস্তার করতে পারে। এত বছর তাহলে কেন প্রভাব বিস্তার করা হলো না? কিভাবে চললো? বিকজ এই যে লিকুইড গোল্ড, এই যে তেল যেটা মধ্যপ্রাচ্যে পাওয়া গিয়েছে, সারা পৃথিবীর জ্বালানি, শক্তি, ডেভেলপমেন্ট সবকিছুর পেছনে কিন্তু এই তেলটা কাজ করছে। সো এই তেলগুলো আনইন্টারাপ্টেড ওয়েতে পশ্চিমা বিশ্বের দেশগুলো যেন পায়, আমেরিকা, ইউরোপ। এই জন্যই কিন্তু এই যে পার্সিয়ান গালফ এবং আরব সি, এইসব সমস্ত জায়গাতেই কিন্তু ওদের ডেপ্লয়মেন্টগুলো ছিল। তাদের ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টিভসে একটা অংশই ছিল যে আনইন্টারাপ্টেড ফ্লো অফ সাপ্লাই। এটা হচ্ছে একটা। সাপ্লাইটা যেখান থেকে আসছে, সাপ্লাইয়ের রুটগুলাও কিন্তু কন্ট্রোল করতো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। বিকজ যে তেলের খনিগুলা ছিল, এই তেলের খনিগুলা ম্যাক্সিমামই এক্সপ্লোর করেছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এবং ওই কোম্পানিগুলাই কিন্তু এখনও তাদের তেল এক্সপ্লোর করে যাচ্ছে। সো তেল যেখান থেকে এক্সপ্লোর হচ্ছে, তেল যেখান থেকে সাপ্লাই যাচ্ছে, সি লাইন অফ কমিউনিকেশন দিয়ে, সব কিছুই কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে পশ্চিমা বিশ্ব। এখন ইরান এই জিনিসটার কন্ট্রোল কেন তখন নেয়নি? হরমুজ প্রণালী তো পৃথিবীর সৃষ্টির পর থেকে, বা ইরান যতক্ষণ ছিল বা আরবরা ছিল, হরমুজ প্রণালী কিন্তু ছিল। বাট হরমুজ প্রণালী দিয়ে কারা যাবে, কিভাবে যাবে, এদের নিরাপত্তা কিভাবে এনশিওর হবে, এদের ইন্স্যুরেন্স কিভাবে এনশিওর হবে, কোথায় যাবে, সব কিছু কিন্তু কন্ট্রোল করতো পশ্চিমা বিশ্ব। এবং 25-30% তেল কিন্তু এখান দিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। এবং এই তেলগুলো কোথায় যাচ্ছে? এগুলো ইউরোপ, আমেরিকা যাওয়ার পাশাপাশি এগুলো কিন্তু এশিয়াকে উন্নত করছে। এশিয়ার কোন দেশ? ভারত আছে, চীন আছে, জাপান আছে, কোরিয়া আছে। এই দেশগুলা কিন্তু দি আর দ্য থ্রাইভিং ইকোনমি, এবং এই তেলগুলো কিন্তু এখানে যাচ্ছে। আবার ওদিকে যদি আপনি রেড সি দিয়ে দেখেন, তাহলে সুয়েজ ক্যানাল দিয়ে এটা চলে যাচ্ছে মেডিটেরিয়ান, ইউরোপের দেশগুলো ওইটা পেয়ে যাচ্ছে। এখন যখন এক্সস্টেড হয়ে গেছে, যে আক্রমণটা ইরানের উপর চালানো হয়েছিল, এক্সস্ট হয়ে গেছে যখন পশ্চিমা বিশ্বের শক্তি, তারা একটা পজ দিচ্ছে। আই শুড সে পজ, বিকজ তারা সুপার পাওয়ার। তাদের পাওয়ার এত তাড়াতাড়ি কমার কোনো সুযোগ নেই। সো হোয়েন দে আর টেকিং পজ, যেই নিয়ন্ত্রণটা তারা প্রতিষ্ঠা করছিল জলপথে, যে সাগরের নিয়ন্ত্রণটা, ওই নিয়ন্ত্রণটা তাদের হাত থেকে কিছুটা শিথিল হয়ে গেছে। এই শিথিল হওয়ার কারণেই কিন্তু ইরান এখন সুযোগ পেয়েছে হরমুজ প্রণালীর উপর নিজস্ব কন্ট্রোল করার জন্য। বিকজ ইরান ওই আক্রমণকে প্রতিহত করার পরে যেহেতু টিকেছে, যেটা চিন্তা করেনি কেউ, একটা যখন আপনি এমন একটা জিনিস পেয়ে যান যা মানুষের চিন্তার বাইরে, তখন কিন্তু ওই শক্তিটাই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, যেইটা গত এত শত বছর ধরে পশ্চিমা বিশ্বকে সাহায্য করেছিল। এখন ইরান তার কিছু অংশ পেয়েছে ইরানের জন্য, এবং ইরান ওটাকে কাজে লাগাচ্ছে। এই জন্যই হরমুজ প্রণালীতে এখন আর কোনো সমস্যা নেই। আমরা দেখতে পেলাম এবার যে প্রচুর পরিমাণে ইরান আমেরিকান ইউএস বেইসে এবং তাদের র্যাডারে প্রচুর আক্রমণ করছে, এবং আরব দেশগুলা এই বেসগুলাতে একটা নিরাপত্তা বেষ্টনী মনে করত অনেক বছর, এবং এটা ইসরায়েলের জন্য একটা পাওয়ার হাউস ছিল। বিকজ সব আরব দেশরা মনে করতো যে যদি ইসরায়েলের সাথে কোনো আরব দেশ কোনো যুদ্ধে যায় তাহলে এইগুলো অ্যাক্টিভেটেড হবে ইসরায়েলের সাপোর্টে। মোটামুটি মেজর যতগুলো ইউএস বেইস মিডল ইস্টে আছে প্রায় প্রত্যেকটাকেই আক্রমণ করেছে ইরানিয়ান ড্রোন অথবা ইরানিয়ান মিসাইল। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সৌদি আরব, টার্কি এবং পাকিস্তান তারা নিজেদের মধ্যে অনেক বেশি অস্ত্র কেনা বেচা, ইভেন পাকিস্তানি কিছু ট্রুপস সৌদি আরবে নেওয়া হইলো, যেখানে সবাই হয়তো এক্সপেক্ট করছিল, মানে গত 40 বছরের ধারাবাহিকতা অনুযায়ী, যে ইউএস বেসে আক্রমণ হয়েছে, এক হইলো ইউএসএ বিশাল পরিমাণে আক্রমণ করবে ইরানে, যেটা কিছুটা করেছে, বাট ডেফিনেটলি আমেরিকার ক্যাপাসিটি তার থেকে আর অনেক বেশি। অ্যাট দ্য সেম টাইম ইউএস বেসগুলোকে কিন্তু ওই স্পেসে আমরা আসলে রিবিল্ড করতে দেখছি না। ইট ফিলস লাইক এই আরব দেশরাও
আমেরিকান বেসগুলোকে নিরাপত্তার জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত মনে করতেছে না। তারা নিজের একটা ডিফারেন্ট ডিফেন্স মেকানিজম তৈরি করার চেষ্টা করছে বিটুইন টার্কি, আরব কান্ট্রিজ অ্যান্ড পাকিস্তান। এই চেঞ্জটা তো আমরা আগে আসলে দেখি নাই। কারণ চিন্তাধারণটা এরকম ছিল যে এরকম কিছু করতে গেলে সরকার বদল হবে, ইত্যাদি হবে। আমরা কিং ফয়সালের ইতিহাস জানি সেই 1975-এর দিকে। হাউ ডু ইউ সি দিস? দেখেন, কোনো একটা কখন আমি একটা নিরাপত্তা বলয় বা নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করব? যখন আমার একটা প্রতিপক্ষ থাকবে। আমি একটা থ্রেট অনুভব করব। আমি থ্রেটটাকে কাউন্টার করার জন্য কিভাবে আমি বেঁচে থাকব, তখন আমি কিন্তু একটা নিরাপত্তা বলয় তৈরি করব। তাহলে ডিভাইড অ্যান্ড ডমিনেন্স যদি আমরা কথা চিন্তা করি, আমাকে একটা আরব দেশগুলোর জন্য একটা থ্রেট বের করে দিতে হবে। থ্রেট বের করে দিবে কারা? যারা এই আরব দেশগুলোর সরকারগুলোকে প্রতিষ্ঠা করেছে। আরব দেশগুলো সরকারকে যারা প্রতিষ্ঠা করেছে তারা একটা পার্সিভ থ্রেট বের করেছে। এই থ্রেটটা মনে করেন যে তারা নার্চার করেছে বহুদিন ধরে। এটা থ্রেটটা বের হয় দুটোভাবে। আমার নিজের ভুলের কারণে হতে পারে, আমার ইতিহাস থেকে হতে পারে এবং আমার উপরে কেউ চাপিয়ে দেওয়া কোনো ন্যারেটিভস থেকে হতে পারে। সো থ্রেটটা হচ্ছে এরকম যে আরব দেশগুলোর একটা পার্সিভ প্রতিপক্ষ হচ্ছে পারস্য। এবং একসময় কিন্তু আবার পারস্য পশ্চিমা বিশ্বের খুব ক্লোজ ছিল। সো পারস্যের সম্পর্কে অনেক কিছুই পশ্চিমা বিশ্ব জানে। আবার আরবদের সম্পর্কেও পশ্চিমা বিশ্ব স্টাডি করেছে। এখন তাদের ইন্টারেস্টটা কি পশ্চিমা বিশ্বে? বিকজ এই জায়গাগুলোতে পৃথিবীর সব স জ্বালানির বেশিরভাগ অংশই এখানে আছে এবং এই জ্বালানিটাকে তাদের দরকার তাদের উন্নয়নের জন্য, তাদের জীবনযাত্রার মানটাকে বাড়ানোর জন্য। সো এই জ্বালানিটা যাতে তারা নিতে পারে এইজন্যই কিন্তু তারা একটা পার্সিভ থ্রেট সৃষ্টি করেছে। সৃষ্টি করে তখন বলেছে যে, "হ্যাঁ, আমরা আছি, তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবো। তোমার নিরাপত্তা নিবে কি?" অবশ্যই তখন তারা নিরাপত্তা নিয়েছে এবং এইজন্যই আরবের প্রায় ৮-৯ টা বেস আরবের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমেরিকান বেসে যে কথাগুলো আমরা বলছি, আমেরিকান সিকিউরিটি ডিরেক্টিভস ইটস নরমাল টু প্রোটেক্ট দ্য সভরেনিটি অফ ইসরায়েল। এটা আমরা কাউকে বাধা দিতে পারবো না। আমাদের দেশে আমরা যেকোনো একটা নিরাপত্তা ডিরেক্টিভ বানাতে পারি। আই মাস্ট অনার দ্যাট ডিরেক্টিভস, কোনো সন্দেহ নাই। আমেরিকা অনার করছে। আমি পছন্দ করি না পছন্দ করি ডাজন্ট ম্যাটার। দ্যাট ইজ দেয়ার রাইট টু এস্টাবলিশ দ্যাট। এখন আক্রমণ হয়েছে ইরানের উপরে। ইরান যদি পরাজিত হয়ে যেত, তাহলে কিন্তু ইরানের এই বেসগুলো আক্রমণ করার কোনো সুযোগ থাকতো না। আজকে ইরান অনস্লটগুলোকে যখন সাস্টেইন করতে পেরেছে, তখনই ইরান রিটালিয়েট করেছে। ইরান কিন্তু ডিফেন্সিভ ছিল। ইরান ওয়াজ অ্যাটাকড ফার্স্ট, দেন ইরান রিটালিয়েটেড। এখন আরব দেশগুলো কি দেখলো? আরব দেশগুলো দেখলো যে এরকম দশকের পর দশক ধরে তারা যেই বেইজের টাকা দিয়েছে, নিরাপত্তার জন্য পয়সা দিয়েছে, ওই টাকাগুলো, পয়সাগুলো, রিসোর্সগুলো তাদের যখন বিপদ আসে, তখন কিন্তু তাদের বিপদ থেকে তাদেরকে বাঁচাতে পারেনি। কারণ যারা এই বেসগুলো দিয়েছিল, তাদের আরেকটা ইন্টারেস্ট ছিল আরবদেরকে প্রোটেকশনের পাশাপাশি। তাদের ওই প্রোটেকশনটাই প্রায়োরিটি থাকার কারণে আরবরা প্রায়োরিটি 2 তে চলে এসছে। তো যখন তারা দেখলো যে তারা এখন প্রায়োরিটি 2 তে আছে, তাদের প্রায়োরিটি 1 তাহলে কিভাবে করতে হবে? তখন তারা তাদের নিজেদের চিন্তা শুরু করে দিল যে, আগে আমরা এত বছর ধরে যা চিন্তা করেছি, তা তো দেখলাম যে কাজ করছে না। আর ইরান আরেকটা বুদ্ধিমানের কাজ করেছে। ইরান আরব যেই নিজেদের টার্গেটগুলো বা ওদের ব্যবসা প্রতিষ্ঠান বা তেল ক্ষেত্রগুলো হার্ডলি দে ট্রাই টু অ্যাটাক। এবং মধ্যপ্রাচ্যে তেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পানি। এখানে কিন্তু পানির প্রচণ্ড অভাব, মরুদেশ। মানুষের ক্ষতি করার জন্য, মানুষ মারার জন্য ইরান কিন্তু আক্রমণ করেনি। পানি নষ্ট করে দেয়নি বা ওদের রিসোর্স নষ্ট করে দেয়নি। ওদের সৌন্দর্য যে বুর্জগুলো আছে, বিশাল, বিশাল বিল্ডিংগুলো আছে, আইকনিক এইগুলো আছে, ওগুলো কিন্তু নষ্ট করেনি। যার কারণে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান শুধু ওই ইন্টারেস্টকেই আক্রমণ করেছে যারা ইরানের উপর আক্রমণ করেছিল। সো আরব দেশগুলো বলতে পারে না যে ইরান ওদের জনগণের শত্রু বা ওদের দেশের শত্রু, এটা বলতে পারে না। সো দিস ইজ অলসো এ স্ট্র্যাটেজি ফর ইরান। সো এইভাবেই কিন্তু ছকটা কষা হচ্ছে এবং বর্তমানের পরিস্থিতিটা এভাবেই চলছে। আমরা যদি দেখি যে সৌদি আরবের সাথে ইরানের ইয়েমেনে 2017 থেকে 2022 পর্যন্ত বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে বেশ কনফ্লিক্ট ছিল, অ্যাক্টিভ কনফ্লিক্ট ছিল। 2023-এ এসে তাদের মধ্যে একটা সামওয়াট অ্যালায়েন্স হয় উইথ দ্য হেল্প অফ চায়না। বাট এইবার কিন্তু অনেকে আশা করেছিল যে ইরানের সাথে যখন কনফ্লিক্ট শুরু হবে, তখন আরব বিশ্ব এটাকে একটা সুযোগ হিসেবে দেখবে ইরানকে দাবিয়ে ফেলার।
বিকজ দে হ্যাড আ হিস্ট্রি কনফ্লিক্ট। কিন্তু এইবার কিন্তু সৌদি আরব সহ আরব বিশ্বের দেশগুলা যথেষ্ট রেস্ট্রেইন দেখিয়েছে। ডোনাল্ড ট্রাম্প 3বার বলেছে যে একবার আক্রমণের হুমকি দেয়, তারপরে বলে যে না আমি আমার মিডল ইস্টার্ন অ্যালাইজ উইচ ইজ সৌদি আরব, কাতার এবং অন্যান্য যারা, যে তারা এটাকে এসকেলেশনের দিকে নিরুৎসাহিত করেছে। সো ডু ইউ সি ইট অ্যাজ আ পজিটিভ ডেভেলপমেন্ট টুয়ার্ডস কি বলবো মানে মুসলিম মেজরিটি কান্ট্রিজ বিং লেস হস্টাইল টুয়ার্ডস ইচ আদার? এটা বাস্তবতা, এটা আমরা দেখছি। এখনো আসলে এরকম বলার সময় আসেনি যে লেস হোস্টাইল অর মোর হোস্টাইল। বিকজ ওই অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য, বিকজ আরব বিশ্বের যে শক্তিটা ছিল, এই শক্তিটা ছিল পরাশক্তি তাদেরকে অ্যাকচুয়ালি সিকিউরিটি শিল্ড বা কাভার দিচ্ছিল। তো পরাশক্তি যেহেতু এনগেজড হয়ে গেছে অন্য একটা কারণে, অন্য একটা এইম বা টার্গেট বা ইন্ডাস্ট্রিটের জন্য, সো তারা কিন্তু ইনভলভ হতে পারেনি। সো আরব বিশ্ব যে আক্রমণ করবে, সৌদি আরব যে আক্রমণ করবে, বা আরবের অন্যান্য দেশ যে আক্রমণ করবে ইরানের উপরে, তাদের নিরাপত্তা তো অ্যাকচুয়ালি তারা দিচ্ছে না। তাদের নিরাপত্তা তারা কিনে নিয়েছে। তাদের নিরাপত্তা তারা, আমি মনে করি যে রেন্ট করেছে, যে ভাড়ার ব্যবস্থা করেছে, পয়সার বিনিময়ে আউটসোর্স করেছে তারা। তো ওই আউটসোর্স নিরাপত্তা দিয়ে ইনফ্যাক্ট কোনো দেশে আক্রমণ করা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ওইটা তো আমাদের কন্ট্রোলে থাকে না। আউটসোর্সিং এজেন্ট যারা আছে তারা তাদের ইচ্ছার উপরে, সামটাইমস ইট ডিপেন্ডস। ইফ দে আর ফ্রি দেন দে উইল ডু, বাট দে আর নট ফ্রি, দে আর অকুপাইড অ্যান্ড দে হ্যাড রিট্রিটেড টু সাম এক্সটেন্ট। দে লেফট বিহাইন্ড দিস পিপল অ্যান্ড দে ওয়েন্ট টু রিগ্রুপ দেমসেলফ তাদের সার্ভাইভালের জন্য। সো এই জন্যই এরকম হয়েছে। এখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না যে আরবের মানসিকতা কি, বাট হ্যাঁ, তাদের ভিতরে একটা জল্ট এসছে যে এত বছর ধরে যে আমরা নিচ্ছিদ্র নিরাপত্তার কথা চিন্তা করছিলাম এবং একটা পারসিভ থ্রেটের কথা চিন্তা করছিলাম, দুইটাই তো কেন যেন আহ, যা ন্যারেটিভে বলা হয়েছিল ঠিক ন্যারেটিভ অনুযায়ী না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু বুদ্ধি আছে, এবং প্রত্যেকটা মানুষ এবং দেশ বা জাতি ওই বুদ্ধি নিয়ে তারা চিন্তা করে। তো তাদের চিন্তা শুরু হয়েছে, আমি মনে করবো ইটস এ টার্নিং পয়েন্ট, ইটস এ একটা ডিফারেন্ট ডাইমেনশনে আসছে। লেট দেম থিঙ্ক যে অ্যাকচুয়ালি তাদের কি করা উচিত, এবং ওই অনুযায়ী তারা কিন্তু এখন যে প্যাকগুলো করার চেষ্টা করছে, বা তাদের যে সমস্যাগুলো আছে, দে আর ট্রাইং টু ডায়াগনোস দোজ প্রবলেমস, অ্যান্ড আই বিলিভ দে উইল ফাইন্ড আউট সাম সলিউশন ইন ফিউচার। স্যার আপনার কাছে কি মনে হয় যে এখানে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে আমি যদি পার্টিকুলার টার্কির এক্সাম্পল দেখি, কনফ্লিক্টটা হয়তো কখনো ফিজিক্যাল ওয়ার, কখনো ইকোনমিক ওয়ার, কখনো টেনশন বিভিন্ন রকম, তো বাট ওভারঅল আপনার কাছে ডিরেকশনটা বা সিগন্যালটা আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে মুসলিম কান্ট্রিগুলো কি আরও বেশি ইকোনমিক্যালি অথবা মিলিটারিলি আরও একসাথে আসতেছে, নাকি এই যে একটা মুসলিমদের যে একটা দুর্দশা, সেই দুর্দশাটাই আরও দীর্ঘায়িত হচ্ছে? প্রথমে আমাকে ভাবতে হবে আমি কি দুর্দশায় আছি, ডায়াগনোস করতে হবে আমার সমস্যাগুলো কি, এই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করতে পারি, এই সমাধান করতে হলে আমাকে কি কি টেকনিক ফলো করতে হবে। এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেক কিছুই কিন্তু আমাদের চোখের সামনে স্বচ্ছ করে দিয়েছে যে সমস্যাগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এতদিন সমস্যাগুলো ছিল বা সমস্যাগুলো সারফেসড হয়নি, এখন সমস্যাগুলো সারফেসড হচ্ছে। এখন এই দেশগুলোর যারা নেতৃত্বে আছেন, উনারা এখন চিন্তা করবেন যে তারা কি সিদ্ধান্ত নিবেন, তারা কি করবেন, এই সমস্যাগুলোকে কিভাবে তারা সমাধানের দিকে নিয়ে যাবেন। এটার জন্য দুটো জিনিস হতে পারে: আরও সুসংহত হবে মুসলিম বিশ্ব, অথবা মুসলিম বিশ্ব আবারও হয়তো স্ট্যাটাস কো যে অবস্থায় আছে ওভাবেই থাকবে, অথবা এর থেকে হয়তো খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা নেই, এই কারণেই যে খারাপ তো দেখে ফেলেছে, আর কত খারাপ দেখবে। যদি কিছুটা প্রজ্ঞা থাকে, যদি কিছুটা ভিশন থাকে, আমি মনে করি যে টাইম হ্যাজ কাম টু গার্ড এগেনস্ট অল দিস থিংস, অ্যান্ড আই বিলিভ দিস অল মুসলিম কান্ট্রিজ দে আর গোয়িং টু ডু দ্যাট। এবং আশা করি, আমি আশাবাদী যে এই সংকট থেকে তারা উত্তরণ হবে, এবং তারা সুন্দরভাবে কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে তারা একটা ব্যালেন্সের ভিতরে চলে আসবে। উইন উইন সিচুয়েশন, আমি অলওয়েজ প্রেফার করি উইন উইন সিচুয়েশন, এই কারণেই যে উইন উইন সিচুয়েশনটা কারোর ক্ষতি করে না, বাট স্বার্থ সংরক্ষণে সহায়তা করে। আমি এটাই আশা করি যুদ্ধ কিংবা আরও খারাপ সম্পর্কের বদলে। আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে আমেরিকা এবং ইউরোপ আসলে কোন জায়গাটায় পথ হারালো? ইন দ্য সেন্স, আমি কোন অর্থে বলছি যে
একসময় জাস্ট 20 বছর আগে নেটো ওয়াজ এক্সট্রিমলি পাওয়ারফুল। এখন নেটো কিন্তু অনেকটা দুর্বল অবস্থায় আছে। ইউক্রেন এবং রাশিয়ার ওয়ারের মধ্যে নেটোর অবস্থা খুবই বেড়াছাড়া। আমেরিকার সাথে কানাডার সম্পর্ক, মানে আমরা G7 কান্ট্রির কথা সবসময় বলতাম যে মানে একদম একই সুরে কথা বলতো। আমরা রিসেন্টলি কিন্তু কানাডার সাথে আমেরিকার সম্পর্কে একটা টেনশন দেখতে পাচ্ছি, যেটা খুবই আনপপুলার। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার $40 ট্রিলিয়ন ন্যাশনাল ডেট, এবং চায়না অনেকগুলো সেক্টরে আমেরিকাকে অলরেডি বিট করছে, এবং বাকিগুলো সেক্টরে তারা কম্পিট করতেছে, বাট অনেকগুলো সেক্টরে চায়না আমেরিকার থেকে ভালো করতেছে। অ্যান্ড এটা এই জন্য মুসলমানদের জন্য ম্যাটার করে, ইজ বিকজ চায়না অনেক বেশি প্রো প্যালেস্টাইন এবং অ্যান্টি ওয়ার। চায়নার অ্যাপ্রোচটা অনেক বেশি মিডল ইস্টে অ্যান্টি ওয়ার সেন্টিমেন্টটা। অ্যান্ড ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে বিষয়টা মোর ডিভাইড অ্যান্ড ডমিনেন্স, ওইটাই আমরা অ্যাটলিস্ট গত 100 বছরে দেখেছি। কোন জায়গাটা আপনার কাছে মনে হয় আমেরিকা এবং ইউরোপ ভুল করলো, বা যেটার জন্য তাদের, আমি বলবো যে ধার কমে যাচ্ছে বা প্রভাব কমে যাচ্ছে অ্যাটলিস্ট আমাদের রিজনে? ধার এটা হচ্ছে একটা সময়ের ব্যাপার। ধার কখন থাকবে? যখন আমি ধারালো জিনিস কোথাও প্রয়োগ করতে পারবো। এখন ইউরোপ বা আমেরিকার প্রয়োগ করার জায়গা সীমিত হয়ে গেছে। কোল্ড ওয়ারের সময় তখন তাদের একটা ধার ছিল, ইউএসএসআর ছিল। ওইটার জন্য তাদেরকে শানাতে হতো প্রতিনিয়ত তাদের সবকিছু। অনেকগুলো বছর ৬০-৭০ বছর হয়ে গেল যখন কোল্ড ওয়ারের এই জিনিসটা ডিক্লাইনিং চলে আসলো, তখন কিন্তু ন্যাটো তার কার্যকরিতা আস্তে, আস্তে হারানো শুরু করল। এরপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের যেই প্রসপারিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা ছিল, এই ডেভেলপমেন্টগুলো তারা উন্নতর এমন একটা পর্যায়ে চলে গেল, তারা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, হিউম্যানিটেরিয়ান ল, জেনোসাইড ইত্যাদি সব কিছুর আইন কানুন করে তারা কিন্তু নিজেদের ভিতরে একটা শান্তি প্রতিষ্ঠা করলো, নিজেদের ভিতরে একটা উন্নয়ন আনলো, এবং উন্নয়ন মানে একটা ভালো অবস্থায় তারা চলে গেল। যদিও একসময় তারা একজন আরেকজনের শত্রু ছিল। সেইম থিং আমেরিকা। আমেরিকা অনেক বছর ধরে তারা আ পৃথিবীর এক মেরুর পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। তারা তাদের যোগ্যতা দিয়ে তারা ওখানে অবস্থান নিয়েছে। বাট একটা সার্টেন টাইমে কিন্তু একটা উত্থানের পরে আস্তে, 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 আস্তে পতন হয়। উত্থান যেমন ধীরে, ধীরে হয়, পতনটাও কিন্তু ঠিক ধীরে, ধীরে হয়। সো যখন তারা দেখলো আর কত উঠবে, তখনই আস্তে, আস্তে ডিক্লাইনিং এর অবস্থা চলে আসে। আপনি যে বললেন যে $1 ট্রিলিয়ন যেই লোনগুলো আছে, এই লোনগুলো বিকজ ডলার বেস যে ইকোনমি সারা পৃথিবীতে চলছিল, এটা কখনো চ্যালেঞ্জের মুখে পড়েনি। যার কারণে এটা চলছিল। এখন যখন আস্তে, আস্তে গ্লোবাল সাউথের দেশগুলো তাদের ফোকাস চেঞ্জ করলো যে যুদ্ধ এবং ওয়ার ইন্ডাস্ট্রির বদলে আমরা পিসফুল ইকোনমিক ডেভেলপমেন্ট করব এবং নিজের দেশকে আগে ডেভেলপ করব, তারপরে কি করব দেখা যাবে। কানেক্টিভিটি বাড়াবো, আমাদের ট্রেড, কমার্স, আমাদের ইকোনমি ডেভেলপ করব। ওই নিয়ে যখন গ্লোবাল সাউথের দেশগুলো স্পেশালি চায়না, স্পেশালি ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রথম বিশ্বে যে দেশগুলো আছে তাদের সামনে একটু চ্যালেঞ্জ এসেছে। এই কারণেই কিন্তু তাদের এই ধরনের যে একটু অস্ত যাচ্ছে, মানে মধ্য গগনের সূর্য আস্তে, আস্তে একটু হেলে পড়ছে। এখনো হেলে পড়েনি। হেলে পড়ার সময় এসছে। অন্যদিকে চাঁদ উঠার একটা সময় আপনি বলতে পারেন যে গ্লোবাল সাউথের দেশগুলো আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছে। সো এই পরিস্থিতিটাই বর্তমানে বিরাজ করছে, যেটা ন্যাটো, আমেরিকা এই জিনিসগুলো তাদের শানানো অস্ত্র ব্যবহার করার জায়গা তো দরকার হবে। বিনা কারণে অনেক বছর ধরে চাঁদা দিতে হচ্ছে। এতে কিন্তু সাবসিডি দিতে হয়, অস্ত্র বানাতে হয়। অস্ত্র বানালে অস্ত্রগুলার একটা লাইফ আছে, লাইফ শেষ হয়ে যায়। তারপরে এগুলোকে প্রয়োগ করে ওগুলোকে ডিসপোজাল দিতে হয়। অস্ত্র বানানো যেরকম এক্সপেন্সিভ, অস্ত্রের ডিসপোজাল দেওয়া এক্সপেন্সিভ। যুদ্ধ করলে এগুলো ফেলে দিয়ে ডিসপোজাল দেওয়া যায়, এবং ওটা যদি যেই দেশে ফেলে ওই দেশ থেকে যদি টাকাটা আসে, দেন ইটস ভেরি ইজি। আমি আমার ইনভেস্টমেন্ট রিটার্ন পেয়ে গেলাম। যখন না আসবে তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। এখন এই ধরনের সমস্যা এখন আপাতত চলছে আরকি। কারণ ইরানের থেকে যদি যুদ্ধের মূল্য যদি আদায় করে নেওয়া যায়, তাহলে অ্যাগেইন রিস্ক হয়ে যাবে। বাট ইরান যদি আবার দিতে না চায় বা দিতে না পারে বা আদায় করতে সমর্থ না হয় পশ্চিমা বিশ্ব, তাহলে কিন্তু একটা সমস্যা হবে। যেমন গালফ ওয়ার যেই হয়েছিল, ওই ওয়ারে যে সৌদি আরব টাকা দিয়েছে, কুয়েত টাকা দিয়েছে। সো ওইটা বিনা পয়সায় মোটামুটি হয়েছে। প্লাস আর প্রফিট ছিল। ইট ওয়াজ এ প্রফিটেবল বিজনেস। এখন যদি এটা প্রফিটেবল না হয়, তখন তো এটা একটা লস হচ্ছে। যখনই কোনো যুদ্ধে লস হবে, তখনই কিন্তু শক্তিটা কিছুটা কমে যাবে। আমার ইনভেস্টমেন্টের রিটার্ন যদি না মিলে, আমার যদি ব্রেক ইভেন ক্রস না করে, তাহলে তো আমি তো লুজে চলে যাব। সো এইটাই হচ্ছে এখন। এটা কিন্তু ইনফ্যাক্ট ইটস আ গেম, ইটস আ বিজনেস, ইটস আ ক্যালকুলেশন। এখানে কিন্তু মানবিক দিকটা ছাড়া, মানবিক কিছু মানুষের মৃত্যু হচ্ছে, ধ্বংস হচ্ছে, ইটস ট্রু। বাট আদারওয়াইজ ইটস আ ক্যালকুলেশন, ইটস দ্য মানি, অ্যান্ড মানি টক্স। আগে অনেক বেশি ছিল জাতীয়তা, প্রাইড, আপনার মিলিটারি পাওয়ার, হিস্টোরিক্যালি তাই ছিল।
ইট ওয়াজ মোর লাইক জাতীয়তা, মিলিটারি প্রাইড, কখনো কখনো ধর্ম। এখন somehow it has all turned about money, like money, economy, কর্পোরেট পাওয়ার, দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফোর্স। টাকা কই হবে, টাকা কোন দিকে যাবে? আগেও যে টাকা ছিল না সেটা না, যুদ্ধ সবসময় এক্সপেন্সিভ ছিল, টাকার একটা ব্যাপার ছিল, বাট টাকা ওয়াজ সেকেন্ডারি। টাকা পাবো কিনা দ্যাট ওয়াজ সেকেন্ডারি। কিন্তু আমরা যদি ধরেন রাশিয়া ইউক্রেন ওয়ার দেখি, দ্য ডিসকাশন ইজ অলওয়েজ অ্যাবাউট কোন মাটির রাশিয়া দখল নিলে মাটির নিচের মিনারেলটা ওরা পাবে। ইভেন অনেক বিশেষজ্ঞ বলে থাকেন যে রাশিয়া ইউক্রেন ওয়াজ কমপ্লিটলি, যুদ্ধটাই আননেসেসারি ছিল, কারণ এই ইউক্রেন নেটোতে জয়েন না করলে ইউক্রেনে এমন কোনো সমস্যা ছিল না। ইউরোপ কুড হ্যাভ মানে গন টু আ ডিপ্লোম্যাটিক সলিউশন উইথ রাশিয়া, কিন্তু বড় বড় কিছু কর্পোরেশন যারা অস্ত্র বিক্রি করতে চায় তারা এই যুদ্ধটার মধ্যে ঠেলে দিছে এবং তারা সমানে প্রফিট করতেছে। সো ইটস লাইক আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কর্পোরেশন, তারা প্রফিট করতেছে এবং রাশিয়া কিছু টেরিটরি জিততেছে, মাঝখানে মানুষ মারা যাচ্ছে, এরকম দর কষাকষি চলতেছে। আমরা যদি হরমুজ প্রণালীর দিকে তাকাই, অ্যাগেইন দের ইজ দিস ইকোনমিক কস্ট, অ্যান্ড সবাই ইকোনমিক কস্টে চিন্তা করতেছে, সবাই তাকে আছে তেলের ব্যারেলের দিকে। আচ্ছা, সো ইট সিমস লাইক ইটস অল অ্যাবাউট মানি নাও। বাট হিস্টোরিক্যাল আমি যে গত 5,000 বছরের যুদ্ধের ইতিহাস দেখি, মঙ্গলদের ইতিহাস দেখি, অথবা যে কোনো ইতিহাস দেখি, ইট ওয়াজ মোর লাইক ন্যাশনাল প্রাইড, মিলিটারি। টাকা পরে আসতো, টাকা ছিল, ওই ওয়ার অফ বুটি নিয়ে চিন্তা ছিল, বাট দ্যাট ওয়াজন্ট দ্য সেন্ট্রাল থিম। এটা কীভাবে চেঞ্জ হয়ে গেল? যখন ম্যাটেরিয়ালিস্টিক্স ওয়ার্ল্ডে যখন আমরা যাই, তখন লাভটা ওইভাবে হিসাব করা হয়। এখন এটা জাস্ট চেঞ্জ তেমন একটা হয়নি। এটা হচ্ছে জাস্ট একটা রূপ পরিবর্তন করেছে। রূপ পরিবর্তন, এটা এটা হচ্ছে একটা ফেস চেঞ্জ করেছে। আগে এটা একটা ধর্মের আবরণে ছিল, জাতীয়তার আবরণে ছিল, আ তাদের সম্মান, আত্মসম্মানের একটা আবরণে ছিল। এখন ওই জিনিসটা চলে গেছে যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যেটা অর্থ উপার্জন, আমার সম্পদের বৃদ্ধি, কম ইনভেস্টমেন্টে বেশি লাভ, এই জাতীয় চিন্তাভাবনায় চলে গেছে। মানুষ এখানে গৌণ হয়ে গেছে। আগে কিন্তু মানুষের একটা প্রেজেন্স ছিল এটাতে। এখনকার যুদ্ধে মানুষের প্রেজেন্স নাই। আমি বাটন টিপছি, একটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কারা মরছে, কি মরছে, ও কি শিশু, ও কি নারী, ও কি বৃদ্ধ, নোবডি কেয়ারস। এই জিনিসটা মানে যুদ্ধের থেকে হিউম্যান পার্টটা চলে গেছে। এই কারণেই চলে গেছে যে যখন আমি সামনাসামনি যুদ্ধ করছি, তখন আমি দেখছি একটা মানুষকে আমি মারছি। আমি ১,০০০ মানুষ হত্যা করেছি, ১০,০০০ হত্যা করেছি। কিন্তু আমি যদি না জানি, আমি খালি বাটন টিপেছি। এরপরে কি হয়েছে আই ডোন্ট নো। এটা একটা ভিডিও গেমের মতো। আমাকে জানতেও দেওয়া হচ্ছে না কি হচ্ছে, বিকজ জানতে দেওয়ার যে মাধ্যমগুলো আছে, ওগুলোকে যদি আমি কন্ট্রোল করি, আমি কিছু জানবো না। সো ম্যান বিহাইন্ড দ্য গান কিন্তু ওই ফিলিংসটা আসছে না। যার কারণেই কিন্তু এখন ওইসব ধর্ম-টর্ম এগুলো বাদ দিয়ে এখন এই জিনিসটা চলে আসছে। এখন কিন্তু মানুষ অতটা ধার্মিক না। ধর্ম নিয়ে অত চিন্তা করে না মেজরিটি মানুষ। ওরা চিন্তা করে দিনে কি করে সারভাইভ করবে। কারণ উন্নত বিশ্বে তখন ধর্মের যে রিচুয়ালগুলো আছে, এগুলো পালন করতে অনেক সময় নষ্ট হয়। ওই সময় নষ্ট না করে তারা যদি অর্থ উপার্জন করে, তারা মনে করে যে তারা আরো ভালো থাকতে পারবে। সো তারা ওইভাবেই চলে যাচ্ছে। আর যেহেতু এখানে মানুষের সম্পর্কটা অনেক কমে গেছে, সেজন্যই কিন্তু এই জিনিসগুলোতে তেমন একটা ফিলিংস আসছে না এবং এই ম্যাটেরিয়ালিস্টিক্স এর জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ আসছে। আরেকটা যেটা বললেন যে আ এই যে ইউক্রেন যুদ্ধ যেটা আছে, এটা হচ্ছে যে জার্মানের থ্রুতে পোল্যান্ড, পোল্যান্ডের থ্রুতে ইউক্রেন, ইউক্রেন রাশিয়া। সো আপনি যদি ইউরোপের পার্সপেক্টিভ এ চিন্তা করেন, যারা এত বছর ধরে যুদ্ধ করেছে, ওদের থ্রেট ছিল কারা? রাশিয়া একটা থ্রেট ছিল, জার্মানি একটা থ্রেট ছিল। ওরা জানে যে এই ২ টা দেশই হচ্ছে ইউরোপের জন্য থ্রেট। যদি ফ্রেঞ্চ, ইংল্যান্ড বাদ দেই, অন্যান্য দেশগুলাকে বাদ দেই। তো এখন জার্মানি কিন্তু দেখেন, এই ইউক্রেন ওয়ারে জার্মানি কিন্তু পুরোপুরি যেতে চায়নি। তাদের লেপার্ড ট্যাঙ্কগুলোকে কিন্তু ফরওয়ার্ড করতে চায়নি। বাট জার্মানি চাচ্ছিল যে তারা কম খরচ করে ডিফেন্স বাজেটে তারা চলবে। বাট জার্মানির লেপার্ড ট্যাঙ্কগুলো সামনে গেছে এবং ডিস্ট্রয় হয়েছে। জার্মানিকে আবার নতুন করে পয়সা করে বে তাদের ডিফেন্স স্ট্রং করার জন্য বাজেটটাকে বাড়াতে হচ্ছে। সো জার্মান থ্রেটটা তাহলে একটু কমে গেল, জার্মানির থেকে থ্রেট। ওদিকে রাশিয়া আরেকটু যদি সুযোগ পেত, ইউক্রেন ওয়ারে না যেত, রাশিয়া নিজেদের ভিতর ডেভেলপ করত। এটা কিন্তু লেসন লার্ন দেশগুলোর জন্য। নিজেদের ভিতর ডেভেলপ করত। সো এখন যুদ্ধ থাকার কারণে রাশিয়া কি ডেভেলপ করবে? তারা যুদ্ধতেই ইনভলভ হয়ে আছে। সো রাশিয়া এবং জার্মানি কিন্তু এখন একটা ব্যালেন্স অবস্থা আছে ইউরোপে।
যাই হোক না কেন, ইউরোপ এখন নিশ্চিত যে ওদেরকে এখন রাশিয়া বা জার্মানির থেকে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদিও বন্ধু, বন্ধু সবাই, কিন্তু বন্ধু কিন্তু আসল বন্ধু না। এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, কোভিডের পরে যখন এই দক্ষিণে গ্লোবাল সাউথ যখন টাকা-পয়সা বা তাদের একটু উন্নতি শুরু করলো, তো এদের উন্নতিগুলা পট করে থেমে গেল কি করে? এই যে ইউক্রেন এবং রাশিয়ার যেই যুদ্ধটার মাধ্যমে। আমাদের যেই রেটে আমরা আগাচ্ছিলাম চায়না এবং সারাউন্ডিং, এই রেটটা কিন্তু স্লো হয়ে গেল। সো এই টার্গেটগুলো অ্যাচিভ হয়েছে। বাট অন্যান্য অনেক কিছুই হয়তো আ পশ্চিমা বিশ্বকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। বাট গ্লোবাল সাউথ পশ্চিমা বিশ্বকে ক্রস করে যাবে ওইটা এখনো সময় আসেনি, বা ওটা এখন হতে দেওয়ার সুযোগ পাচ্ছে না বা হচ্ছে না। আমরা যদি পৃথিবীর ম্যাপ দেখি, আমরা দেখব যে হরমুজের মতো বিভিন্ন বাবার মালদ্বীপ বলি অথবা সুয়েজ ক্যানেল বলি, গুরুত্বপূর্ণ যে চোক পয়েন্টগুলো পৃথিবীর ইকোনমিক চোক পয়েন্ট, সেগুলা মুসলিম দেশের সাথেই আছে, আল্লাহর দেওয়া। আবার আমরা যদি তাকাই যে এখন রেয়ার আর্থ মিনারেলের কথা বলা হয়, কপার নিকেলের বিরাট খনি মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে, তেলের খনি আরব কান্ট্রিগুলোতে। তার মানে আল্লাহ তো আমাদের অনেক কিছু দিছে, হ্যাঁ, ন্যাচারালি মাটির নিচে দিছে, পানি চোক পয়েন্টে দিছে। কিন্তু এখন তো পৃথিবীতে একটা সময় আছে যখন মুসলমানরা গত 100 বছরের ইতিহাস থেকে অনেক কিছু শিখতে পারে। তো সেই জায়গাটায় আম, আহ, আমরা কোন জায়গাগুলোতে আসলে মুসলিম কান্ট্রিগুলো ইনক্লুডিং বাংলাদেশের ফোকাস করা উচিত, সো দ্যাট আমরা উইদিন আ জেনারেশন আমরা এই যে কলোনাইজেশন এবং পোস্ট কলোনাইজেশনের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারি। প্রথমে হচ্ছে সোল সার্চিং। মুসলিম দেশগুলোকে সোল সার্চ করতে হবে যে তারা কি চায়, তাদের নেতৃত্ব, তাদের জনগণ। তো জনগণ এবং নেতৃত্বের ভিতরে যখন পার্থক্য থাকবে, তখন জনগণ হয়তো একটা জিনিস চাবে, নেতৃত্ব যদি খুব স্ট্রং হয়, জনগণ যেটা চায় ওইটা তখন আর ওটা ফ্লারিশ করে না বা ফোকাস করে না। তখন নেতৃত্ব যা চায় ওটাই বাস্তব রূপ পায়। সো মুসলিম দেশগুলোকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি চাই। প্রত্যেকটা দেশকেই এভাবে চিন্তা করতে হবে। এবং ইরান যুদ্ধ কিন্তু মুসলিম দেশের উপর একটা জল্ট, একটা ধাক্কা দিয়েছে। এই ধাক্কার পরে এখন মুসলিম দেশকে রিয়ালাইজ করতে হবে তারা অ্যাকচুয়ালি কি চায়। আর আপনি যেটা বললেন যে চোক পয়েন্টগুলো, সবগুলো চোক পয়েন্টই কিন্তু মুসলমানদের সাথে, এবং ওয়ান্স আপন এ টাইম এগুলো কিছুই ছিল না যতদিন পর্যন্ত না তেল আবিষ্কার হয়েছে। তেল আবিষ্কারের পরেই কিন্তু এই রুটগুলো জলপথে কিন্তু সব জিনিসগুলো গিয়েছে। সুয়েজ ক্যানেল, তারপর বাবল মানদেব, হরমুজ প্রণালী সবগুলাই কিন্তু মুসলমানদের। বাট এখানে মুসলমানদের ডমিনেন্স রাখার জন্য এই দেশগুলোতে কি অবস্থা এখন দেখেন। বাবল মানদেব হচ্ছে সোমালিয়া। সোমালিয়াতে একটা অশান্ত একটা পরিবেশ সোমালিয়া। ওখানে ইউএন মিশন ছিল, এটা বন্ধ হয়ে যাবে। ওটা সোমালিয়ানদের কন্ট্রোলে নেই। বাট সোমালিয়ার একটা জায়গাকে আবার ইসরায়েল স্বীকৃতি দিয়েছে ওদের ডিভিশন করার জন্য, জি দিয়েছে। ইজিপ্ট মনে করেন যে এখন ওই ব্রাদারহুডের সাথে একটা সমস্যার কারণে ইজিপ্টের একটা অবস্থা হয়ে আছে। ওইটা ইজিপ্ট ওখানেই কিন্তু অনেক কিছু পাচ্ছে। সুয়েজ ক্যানেল থেকে অনেক টাকা পাচ্ছে, $1 বিলিয়ন ইনকাম করছে এবং একটা ভালো অবস্থানে আছে। হরমুজ প্রণালী ইরানের ছিল, বাট হরমুজ প্রণালী কন্ট্রোল করতে গিয়ে এখানে ছিল আমেরিকান একটা ফ্লিট ছিল পুরো এই প্রোটেকশনের জন্য। লয়েডস বা এই বিভিন্ন বীমা সংস্থা এখান থেকে টাকা নিত নিরাপদে পাস করার জন্য। ইরানের ক্ষমতা এখানে বেশি ছিল না, বিকজ মধ্যপ্রাচ্যে অন্যান্য যেই আমেরিকান বেসগুলো ছিল, দে ইউজড টু লুক আফটার অল দোজ ওয়াটারওয়েজ অফ দিস ওয়ার্ল্ড। সো মুসলিম বিশ্বের কাছে সমস্ত টেরেইন বা জিওগ্রাফিক্যাল লোকেশন ইম্পর্ট্যান্ট চোক পয়েন্টগুলো থাকার পরেও মুসলিম বিশ্ব তাদের নিজস্ব দুর্বলতার কারণে, নিজস্ব ফার্স্টসাইটের কারণে, অথবা তারা যেই জীবন ব্যবস্থা বা যেই রাষ্ট্র ব্যবস্থা বেছে নিয়েছিল, ওই রাষ্ট্র ব্যবস্থার কারণেই কিন্তু তারা ডমিনেট করতে পারেনি, ব্যর্থ হয়েছে। এখন যদি তারা এই সুযোগে কাজে লাগিয়ে তারা এই কন্ট্রোলগুলো নেয়, তাহলে আমি মনে করি যে তাদের একটা বার্গেনিং চিপস পাবে, তারা একটা বার্গেনিং টুলস পাবে, তখন তারা বার্গেন করতে পারবে তাদের নিজস্ব ডেভেলপমেন্টের জন্য। আমি মনে করি যে সময় আসছে মুসলিম বিশ্ব এভাবে চিন্তা করা উচিত বা করবে। থ্যাংক ইউ স্যার, আজকে আপনার সময়ের জন্য। আপনার কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় সম্পর্কে আমরা শিখলাম এবং জানলাম। অ্যান্ড আই হোপ আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে, আপনার অভিজ্ঞতা থেকে শেখার জন্য আমরা ফিউচারে আবারও আপনার সময় পাবো, এই আশা রেখে আজকে শেষ করছি। জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।